কিন্তু কথা হচ্ছে, মানুষ এই গানটা গায় যখন সে তার প্রিয় মানুষের সাথে থাকে। কিন্তু আমার প্রিয় মানুষ কোথায়? না চাই তো জঘন্য অতীত মনে গেল, প্রিয় মানুষ তাও আবার আমার। এমন সময় মনে হলো গায়ে কেউ কিছু জড়িয়ে দিচ্ছে। তাকিয়ে দেখি আদ্র ভাই তার গায়ের জ্যাকেট আমায় পরিয়ে দিচ্ছেন। গায়ে শীতের জামা কোথায়? এই যে, এটা তো আমি পরিয়ে দিলাম। তুমি দাও আর আমি দিই, দিলেই হলো। ঠান্ডার মাঝে এখানে কি করছিস? শিশিরের উপর দিয়ে হাঁটছি। ঠান্ডা লেগে যাবে তো। লাগবে না, তুমিও হাঁটো, দেখবে ভালো লাগবে। আদ্র ভাই আর আমি পাশাপাশি হাঁটছি আর গল্প করছি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ফুপি ডাক পড়ল। দুজন চলে এলাম বাসার ভিতরে। আমি চলে গেলাম ফুপির কাছে আর আদ্র ভাইও উপরে নিজের রুমের দিকে যাওয়ার আগে মিনমিন স্বরে বলে গেলেন, রৌদ্রময় পদযুগল শূন্যতা মানায় না, যেখানে নুপুরের রিনঝিন শব্দ মানায়। বিকেলে আরু আর আমি গল্প করছি আর আচার খাচ্ছি। আরু এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, তবে আমাদের মাঝে বন্ডিং খুবই ভালো। দুজন গল্প করছি এমন সময় পাশের ছাদে একটা ছেলে দাঁড়িয়ে আছে, একটু পর পর আমাদের দিকে তাকাচ্ছে। আমাদের দুজনকে বিষয়টা খুব বিরক্ত লাগছে। একটু পর ছেলেটা শিস বাজানো শুরু করলো। আমরা পাত্তা না দিয়ে গল্প করছি, এমন সময় ছাদে আগমন ঘটলো আদ্র ভাইয়ার। তিনি কিছুক্ষণ ব্যাপারটা লক্ষ্য করে ছেলেটার উদ্দেশ্য বলো, কি রে শিমুল, তুই যে এই বয়সে এসেও প্রতিদিন বিছানায় ভিজাস, এটা কি সবাই জানে নাকি মাইকিং করে জানাবো? ছেলেটা বোধহয় আদ্র ভাইয়ের কথায় লজ্জা পেল। কোনো দিক না তাকিয়ে মাথা নিচু করে ছাদ থেকে নেমে গেল। আমি আরু আর আদ্র ভাইয়া উচ্চস্বরে হেসে দিলাম। আরুকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করলাম, ঘটনা কি সত্যি? আরে না, আদ্র ভাইয়া বললেন, এখনো দুধে দাঁত পড়েনি, ছেলে আসছে মেয়ে দেখতে। ও মেয়ে দেখলে তোমার কি? নিজে দেখতে পাচ্ছে না বলে অন্য কেউ দেখতে দিবে না। ইচ্ছে করলে আমি অনেক মেয়ে দেখতে পারি, কিন্তু ইচ্ছে নেই। আমি এক নারীতে আসক্ত পুরুষ। কে এসে চোখের সামনে আছে, খুঁজে দেখ, পেয়ে যাবি। আদ্র ভাই চলে গেলেন। আমি তাকিয়ে আছি তার যাওয়া দিকে। কে সে মেয়ে যাকে সে এতটা ভালোবাসে? তবে যেই হোক, মেয়েটা খুব ভাগ্যবতী। কিন্তু আদ্র ভাই যে বলে গেল চোখের সামনে আছে, আশেপাশে খুঁজে দেখলাম আমি আর আরু ছাড়া কোনো মেয়ের অস্তিত্ব দূর দূরান্ত অব্দি নেই। তাহলে কে সেই ভাগ্যবতী রমণী? গধূলির বিকেলে মন মাতানো স্নিগ্ধ বাতাসে পরশ, হাওয়ার তালে দুলছে অবাধ্য কেশগুচ্ছ। ঠান্ডা শীতল হয়ে আসছে শরীর। এতক্ষণে স্বল্প রোদ দেখা পাওয়া গেল, এখন নেই। ধীর ধীর শীতলতায় ছেয়ে যাচ্ছে ধরণী। রোদালায় বসে রোদ খাচ্ছি আর পরিবেশ উপভোগ করছি, কিন্তু সেটা যেন একজনের সহ্য হচ্ছে না। গম্ভীর কণ্ঠে বলে উঠল, এতদিন ঘুরে ফিরে হয়নি, এখন পড়া বাদ দিয়ে এখানে কি করছিস? আমাদের বাড়ির পড়ুয়া ছেলে শুভ ভাইয়া দাঁড়িয়ে আছে। মেজাজ কিছুটা খারাপ হয়ে গেলেও চলতি ভিত্তি বইয়ের দোকান কি এখানে? আমাকে একটু পরিবেশ উপভোগ করতে দিবে না? আমাকে কি তোমার কোনো দিক দিয়ে রোবট মনে হয়? আমার অন্য কোনো কাজ নেই, সারাদিন শুধু বই নিয়ে বসে থাকবো? সারাদিন বই না পড়লেও যখন পরীক্ষা ডাব্বা পাবি তখন বুঝবি ডাক্তার হওয়া এত সহজ না, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। শুভ ভাইয়ের সামনে হাত জোড় করে বললাম, মাফ করো ভাইয়া আমার। কোন দুঃখে যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলাম আল্লাহ জানে। কোথায় সবাই শীতের ছুটিতে এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, আর আমার ভাই আমাকে বইয়ের মাঝে ডুবিয়ে মারছে। বেশি কথা না বলে পড়তে যা। শুভ ভাইয়ের উপর রাগ করে গট গট করে পায়ে চলে এলাম। এই লোকের যন্ত্রণায় বাঁচি না, সারাদিন বই আর বই। পারে না আমার বইয়ের মাঝে ডুবিয়ে মারতে। পড়ার কথা মনে করতেই অ্যাডমিশনের কথা মনে পড়ে গেল। অ্যাডমিশন টেস্টের কথা মনে হলে গা শিহরে উঠে। সে কি টর্চার! ডাক্তার হওয়ার স্বপ্ন আমার, কিন্তু সব দায়িত্ব যেন ওনার। কোচিংয়ে ভর্তি করা থেকে শুরু করে সব কিছু। আজকে এই শীত তো কালকে ওই শীত হাতে ধরিয়ে দিয়ে
বলতো তাড়াতাড়ি পড়, আমি এসে পড়া জিজ্ঞেস করব। তখন শুভ ভাইকে ভাই কম কসাই বেশি মনে হতো। একদিন শুভ ভাই পড়ানোর সময় তো জিজ্ঞেস করে বসলেন, শুভ ভাই তুমি ভাই নাকি কসাই? শুভ ভাই পড়ানোতে মনোযোগী থাকায় ঠিকভাবে শুনতে পারেনি। শুনতে না পেরে জিজ্ঞেস করলো, কি বললি? শুনতে পাইনি, আবার বল। কিছু না, তুমি পড়াও। ওনার জ্বালায় আমি আর ইভা শান্তিমতো 3 মাস ঘুমাতেও পারিনি। দিনে 3 ভাগের 2 ভাগ সময় বই নিয়ে বসিয়ে রাখতো ইভা, আর আমি তাকে মনে মনে কত যে বকেছি তা শেষ নেই। তাই এই কঠোর পরিশ্রমীর ফল হিসেবে এখন আমি আর ইভা ঢাকা মেডিকেলে 2য় বর্ষের শিক্ষার্থী। সেরা মেধা তালিকায় 33তম হয়েছিলাম। রেজাল্ট দেখে আমার নিজেকেই বিশ্বাস হচ্ছিল না এটা আমার রেজাল্ট। সেই দিন আমার থেকেও কয়েক গুণ বেশি খুশি হয়েছিল শুভ ভাই আর আদ্র ভাই। আদ্র ভাই তো সকাল সকাল বাড়ি এসে ল্যাপটপ নিয়ে বসে পড়েছিলেন। একটু পরপর চেক করেছিলেন রেজাল্ট দিয়েছে নাকি। তার কপালে ছিল চিন্তার ভাঁজ, মনে হচ্ছে আমার না, তার রেজাল্ট দিবে। রেজাল্ট শুনে বাড়ির সবাই খুব খুশি হয়েছিল। কেউ ভাবেনি আমার মতো পড়া ফাঁকিবাজ করা মেয়েও কখনো মেডিকেলে চান্স পাবে। সেই দিন আমার খুশি শেষ ছিল না। আমি আমার স্বপ্নের এক ধাপ কাছে এগিয়ে গিয়েছিলাম। পুরনো স্মৃতি মনে করতে করতে রুমে চলে এলাম। কি আর করার, ফ্রেশ হয়ে এসে বই নিয়ে বসে পড়লাম। ফুপির বাসায় দিব্যি ভালোই তো কাটছিল দিনগুলো। আরু আর আমি ফুপির সাথে গল্প করে মাঝে মাঝে আদ্র ভাইয়ের সাথে খুনসুটি আবদার করে কিভাবে যে দিনগুলো চলে গিয়েছিল তার খেয়াল নেই। গতকাল বিকালে আরু আর আমি ছাদে দাঁড়িয়ে গল্প করছি, এমন সময় সুমো ভাইয়ের ফোন রিসিভ করতেই গম্ভীর কণ্ঠে ভেসে এলো, পড়াশোনা কি লাটে তুলে দিয়েছিস? বেড়ানো শেষ হয়নি? এভাবে ঘোরাঘুরি করলে ডাক্তার তো দূরে কম্পাউন্ডার হতে পারবি না। এভাবে বলছো কেন? একটু ঘুরতেই তো এসেছি, সব সময় তো পড়ি। এভাবে বলবো না তো কিভাবে বলবো? দুদিন কথা বলে 5 দিন হয়ে যাচ্ছে। একটা মেডিকেল স্টুডেন্টের জন্য সময় কত গুরুত্বপূর্ণ জানিস? তুই নিজেও আসবি নাকি আমি আসবো নিতে? মেকি হেসে বললাম, তোমার কষ্ট করা দরকার নেই, আমি আসছি। তার হুমকি শুনে সকাল সকাল বাড়ি এসে হাজির হয়েছি। ইভা গিয়েছে ওর নানু বাড়ি। বাড়িটা এখন অনেক ফাঁকা ফাঁকা লাগছে। কারোর সাথে যে গল্প করব তারও কোনো উপায় নেই। অগত ভাবনা বাদ দিয়ে পড়া মনোযোগী হলাম। সূর্যের আলোয় আলোকিত ধরনী, সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ফ্রেশ হয়ে ব্যালকনিতে যেতেই চোখ পড়ল আমাদের ব্যালকনির বরাবর কৃষ্ণচূড়া ফুলের গাছের দিকে। কৃষ্ণচূড়া লাল রং আমার খুব করে টানে তার কাছে। এখান থেকে দেখে শান্তি লাগছে না, ইচ্ছে হচ্ছে কাছে গিয়ে ছুঁয়ে দেখি। দৌড়ে লাগলাম বাগানের উদ্দেশ্যে। দরজার সামনে যেতেই ধাক্কা লাগলো কারো প্রশস্ত বুকের সাথে। নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালাম। একরকম উদয়ভ্রান্তর মতো কোথায় ছুটছি। ট্রেন মিস হয়ে যাচ্ছে নাকি? তুমি বুঝবে না, সামনে থেকে সরো তো। আমার কথা আদ্র ভাই ভুরু কুঁচকে তাকালো, কোমরে হাত গুজে বলল, কোন রাজকার্যে যাচ্ছিস শুনি? বাগানে যাচ্ছি বলে ছুট লাগলাম। পিছন থেকে আদ্র ভাই চেঁচিয়ে বলে উঠল, সাবধানে যা, কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। গত বছর এই গাছগুলো আমার আদ্র ভাই গিফট করেছে। গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। একদিন কলেজে যাওয়ার সময় আদ্র ভাইকে কৃষ্ণচূড়া গাছ দেখিয়ে বলেছিলাম, আদ্র ভাই দেখো কৃষ্ণচূড়া ফুলগুলো অনেক সুন্দর না? ইস, আমাদের বাগানে যদি একটা কৃষ্ণচূড়া গাছ থাকতো। আদ্র ভাই গাড়ি চালাতে চালাতে সায় জানিয়েছিল। বাকিটা সময় দুজনে চুপচাপ ছিলাম। সেই দিন বাসায় এসে মনটা খুব খারাপ ছিল। বিকেলে পড়ছি এমন সময় এবার ডেকে বলো, বনু দেখে যা, মন ভালো নেই, তুই যা তো এখান থেকে। আরে তুই এসে একবার দেখবি তো, জিনিসটা দেখতে তোর মন নিমিষেই ভালো হয়ে যাবে। টেবিল থেকে উঠে ইভার সাথে নিচে নেমে এলাম। নিচে নামতে ইভা আমার চোখ ধরে নিল।
কি হলো, চোখ ধরলি কেন? কানামাছি খেলবো তাই। কানামাছি খেলবি ভালো কথা, আমার চোখ কেন ধরেছিস? এত কথা না বলে একটু চুপ থাক না। একটু পর চোখ ছাড়তেই নজর এলো কৃষ্ণচূড়া গাছ। মনটা খুশিতে নেচে উঠল। এক সারিতে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ, গাছে কয়েক গুচ্ছ ফুল ফুটে আছে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিলাম ফুলগুলো। ইভার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কে এনেছে এগুলো? ইভা ইশারা করলো। ওর হাতের ইশারা অনুযায়ী তাকিয়ে দেখি আদ্র ভাই একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে ফুটে আছে মুচকি হাসি, চোখে তার মুগ্ধতা। আদ্র ভাইয়ার কাছে গিয়ে বললাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আদ্র ভাইয়া। আদ্র ভাইয়া গাল টেনে দিয়ে বলল, এই মিষ্টি মুখে মিষ্টি হাসি যেন সর্বদা লেগে থাকে। তার হাসি মুখ দেখার জন্য পুরো শহর আমি কৃষ্ণচূড়া রাঙাতে রাজি আছি। হেঁটে হেঁটে সবগুলো গাছ ছুঁয়ে দিচ্ছি। আমার খুশি যেন শেষ নেই। সারা বাগান ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ খেয়াল হলো একটা কৃষ্ণচূড়া গাছের ডালে চিরকুটের মতো কিছু। হাত বাড়ালাম নেওয়ার জন্য, কিন্তু নাগাল পাচ্ছি না। লাফ দিয়ে চিরকুটটা হাতে নিলাম। চিরকুটের গোটা গোটা অক্ষরে লেখা, কৃষ্ণচূড়ার লাল রং ছড়িয়ে যাক তার শহর জুড়ে, রঙের সমাহারে ভরে উঠুক তার আঙিনা, কৃষ্ণচূড়া ন্যায় রঙিন হয়ে উঠুক তার জীবন। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। এটা যে আদ্র ভাইয়ের কাছে, সেটা বুঝতেই একটু সময় লাগলো না। চিরকুটটা সযত্নে নিজের কাছে রেখে দিলাম। কৃষ্ণচূড়া গাছগুলো এক এক করে ছুঁয়ে দিচ্ছি। কানে এলো কারো কণ্ঠ, লাল রঙা কৃষ্ণচূড়া নতুন রূপে সেজে উঠুক রৌদ্রময়ী শহর। বিকেলে রোদে লালচে আবার মিলিয়ে যাচ্ছে অস্ত্রচলে। নদীর তীরে পরিবেশটা মনোমুগ্ধ কর, চোখ জুড়ে যাচ্ছে প্রকৃতির উপর সৌন্দর্য। বন্ধুরা মিলে অনেকদিন কোথাও ঘোরাঘুরি হয় না। পড়তে পড়তে নিজেদের কেমন রোবট রোবট ফিল হচ্ছিল। তাই সবাই মিলে প্ল্যান করি এই গোধূলি লগ্নে প্রকৃতি বিলাস করতে চলে এলাম। সবাই যার যার মতো করে হাঁটছে, আমি আর ইভা একসাথে হাঁটছি আর গল্প করছি। এমন সময় কেউ খপ করে হাতটা ধরে নিল। তাকিয়ে দেখলাম মেডিকেলের সিনিয়র ভাই। ছেলেটা কয়েকদিন ধরে বড্ড চালাক, যেখানে যাই হেলনার মতো তাকিয়ে থাকে। কি ব্যাপার ললনা, কোথায় যাওয়া হচ্ছে? মেডিকেলে তো তোমার পাত্তাই পাওয়া যায় না। হাত ছাড়ুন, একটু আলাপচারিতা হোক, তারপর না হয় হাত ছেড়ে দিব। মাথা গরম হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে থাপ্পড় বেটার গাল লাল করে দেই। আশেপাশে মানুষ সমাহার, তাই নিজেকে সামলে নিলাম। তার উপর সিনিয়র বলে কথা, পরে যদি মেডিকেলে ঝামেলা হয়। পুনরায় ভদ্রভাবে বললাম, হাতটা ছাড়ুন, না হয় ভালো হবে না বলে দিলাম। কি খারাপ করবে দেখি? পাশ থেকে ইভা বলল, মানুষ জড়ো করে কেলানি খাওয়াবো বেশি করলে। ওর হাত ছাড়ুন। তবে তার হাত ছাড়ার লক্ষণ নেই। হাত মুচড়ামুচড়ি করছে, কিন্তু ছাড়াতে পারছি না। মাথায় একটা বুদ্ধি এলো, পা দিয়ে তার পায়ে পাড়া দিয়ে যাব। যার আগে কেউ একজন ছেলেটা বুকে বরাবর লাথি দিল। ছেলেটা ছিটকে যে কিছুটা দূরে পড়ল। আমি আর ইভা ভয় পেয়ে গেলাম। লাথি দেওয়া মানুষটাকে দেখতে পিছনে ফিরতেই ছটকা লাগলো। এতক্ষণ রেগে থাকলেও এ মুহূর্তে ভয় লাগছে। আদ্র ভাই দাঁড়িয়ে আছে, রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। আদ্র ভাই ছেলেটাকে উঠিয়ে ইচ্ছে মতো মারছে আর বলছে, তোর সাহস কি করে হলো ওর হাত ধরার? তোর এই হাত আমি হাতের জায়গায় রাখবো না, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। আদ্র ভাই ছেলেটার হাত মুচকে ধরল। হাস্যোজ্জ্বল আদ্র ভাইকে এই মুহূর্তে ভয়ানক লাগছে। ছেলেটা চিৎকার দিয়ে উঠল। আশেপাশে এতক্ষণ মানুষ জড়ো হয়ে গিয়েছে। আমার সকল ফ্রেন্ডরা এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে রে? আর এই ছেলেটাই বা কে? একজন বলে উঠল, যেই হোক, দেখতে কিন্তু একদম হিরোর মতো। আমি আছি টেনশনে, আর এই মুহূর্তে ওদের ছেলে নিয়ে না ভাবলেই নয়। ছেলেটা অবশ্য শোচনীয়।
আর কিছুক্ষণ মারলেই ছেলেটার খারাপ কিছু হয়ে যেতে পারে। আদ্র ভাইকে আটকাতে হবে, কিন্তু তার কাছে যেতে যে ভয় করছে। তাও কোনো রকম সাহস সঞ্চয় করে আদ্র ভাইয়ের কাছে গিয়ে তার হাত ধরে থামিয়ে দিতে বললাম। আদ্র ভাই, ছেড়ে দাও, না হয় ছেলেটার হাত ভেঙে যাবে। যেই হাত তোকে ছোঁয়ার সাহস দেখাবে সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেব। অনেক কষ্টে আদ্র ভাইকে টেনে সেখান থেকে নিয়ে এলাম। একটু দেরি আদ্র ভাইয়ের গাড়ি পার্ক, তাকে গাড়ির কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে পানি এনে দিলাম। আদ্র ভাই ঢক ঢক করে সব পানি খেয়ে নিল। বিড়বিড় করে বলে উঠল, ওই হারামির সাহস হয় কি করে আমার রৌদ্রময়ীর হাত ধরা। আদ্র ভাই বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে ওঠ। ইভা সুরসুর করে গাড়িতে উঠে বসলো। আমি দাঁড়িয়ে আছি তার পাশে। ধমকে বলে উঠল, গাড়িতে উঠতে বলছি, কথা কানে যায় না। আদ্র ভাইয়ের ধমকে কেঁপে উঠলাম। রাগ যেন তার নাকের ডগায় উঠে এসেছে। এখন আর রাগানো ঠিক হবে না। চুপচাপ গাড়িতে উঠে বসলাম। গাড়িতে পিনপতন নীরবতা। বাড়ির সামনে গাড়ি থামলে ইভা আগে ভাগে নেমে গেল। বাঘের ঘুয়া রেখে গেল আমাকে। নেমে বাড়িতে ঢুকবো এমন সময় আদ্র ভাইয়ের কণ্ঠ। এরপর ঘুরতে যেতে ইচ্ছে হলে আমাকে বা শুভ ভাইয়াকে যেন বলা হয়, একা একা বাড়ি থেকে বের হলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আমার কি হলো জানি না, বোকার মতো প্রশ্ন করে বসলাম। পা ভাঙা মেয়ে তো কেউ বিয়ে করবে না, তখন আমার কি হবে? বলে ঠোঁট উল্টে ফেললাম। আদ্র ভাই রাগের মাঝে ফিক করে হেসে দিলেন। তোর এত কিছু নিয়ে না ভাবলেও চলবে, কেউ একজন আছে যে তোকে যে কোনো পরিস্থিতিতে বিয়ে করতে এক পায়ে রাজি। কে সে? তোর এত কিছু জানতে হবে না, তুই বাড়িতে যা। বাড়িতে ঢুকতেই আম্মু প্রশ্ন, তোরা এলি? আদ্র কোথায়? ছেলেটা এসে তোদের না পেয়ে আমার থেকে জেনে তোদের আনতে গেল। এখন তোরাই ওকে রেখে চলে এলি। তোমাদের ছেলে কি খোকা বাবু যে তাকে কোলে করে নিয়ে আসতে হবে? আসছে পিছনে। ধূপধাপ পা ফেলে উপরে চলে এলাম। আদ্র ভাই পারলে আমাকে এভাবে ধমক দিতে তার একটু খারাপ লাগলো না? সব সময় বলে, রোদ, তোর মুখের হাসি মানায়, দুঃখ না। আর সে নিজেকে ধমক দিল। কথা বলবো না তার সাথে। এক সেট কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। রাতে প্রায় 12টার কাছাকাছি টেবিলে বসে পড়ছি। পড়তে পড়তে মাথা ধরে গেছে, তার পড়া শেষ হচ্ছে না। আগে যদি জানতাম মেডিকেলে এত পড়া, তাহলে ভুলেও মেডিকেলের নাম নিতাম না। কিন্তু কি করার, স্বপ্ন যখন দেখেছি পূরণ করতেই হবে। আরো বেশি কিছুক্ষণ সময় লাগলো পড়া শেষ হতে। একেধারে বসে থাকতে থাকতে কোমর ধরে গিয়েছে। একটু হাঁটাহাঁটি করা দরকার। সাথে খোলা হাওয়া হলে আরো বেশি ভালো হয়। বিছানা রাখা ওড়না গায়ে সুন্দর মতো জড়িয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা দিলাম। দোলনায় বসে দোল খাচ্ছি আর দূর আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছি। চাঁদটাও আমার মতো একা। রাতে সবাই ভূতের ভয়ে ছাদে না এলেও আমার রাতের বেলায় ছাদে দাঁড়িয়ে পুরো শহর দেখতে খুবই ভালো লাগে। চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধ থাকে, সাথে ঠান্ডা হাওয়া। মন নিমিষেই ভালো হয়ে যায়। এক মনে আকাশ পানে তাকিয়ে আছি, এমন সময় কারো পায়ের আওয়াজ আসছে। পিছনে ফিরে দেখলাম কারো অভয় দেখা যাচ্ছে। কেউ এগিয়ে আসছে সামনে। সামনাসামনি আসতেই মানুষটা আর কেউ নয়, আদ্র ভাই। তাকে দেখে বিকেলের কথা মনে পড়ে গেল। সে যেন আদ্র ভাইয়ের এক ভয়ঙ্কর রূপ। তাকে দেখে মনে হচ্ছিল তার এই রক্তিম চোখ দ্বারা আমায় ভস্ম করে দিবে। তার ধমকের কথা মনে পড়তে গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিলাম। আদ্র ভাই আমার বরাবর একটু দূরে রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে পাত্তা না দিয়ে আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। এত রাতে না ঘুমিয়ে কি করছিস? আদ্র ভাইয়ের কথা উত্তর দিলাম না, শুনেও না শোনার ভান ধরে
একইভাবে আকাশের দিকে তাকিয়ে রইলাম। আদ্র ভাই আবার বললেন, কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? তোমার সাথে আমার কথা নেই কেন? আমি আবার কি করলাম? তুমি আমায় ধমক দিয়েছ। শাসন করা তারই সাজে সোহাগ করেছে। কিছু বললাম না। এটা তো সত্যি যে আদ্র ভাই মানুষটা আমাকে সত্যি অনেক আদর করে। যখন যা আবদার করি মুখে বলতে দেরি হলে হাজির করতে দেরি নেই। আচ্ছা, যা, সরি। আর কখনোই ধমক দিব না। এখন খুশি? মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসলো। আদ্র ভাইকে একটু জ্বালানো যাক, কানে ধরে বলো, তাহলে সরি অ্যাকসেপ্ট করব। আদ্র ভাই করুণ চোখে তাকিয়ে বলল, কানে ধরতে হবে? হ্যাঁ, ঠিক আছে, আমি কানে ধরব। তুই যদি খুশি হোস তাহলে তাই করি। আদ্র ভাই কানে ধরতে যাবে তার আগেই তাকে থামিয়ে দিলাম। হয়েছে, কানে ধরতে হবে না, সরি অ্যাকসেপ্ট করে নিয়েছি। দুজনের মাঝে নীরবতা। দুজন তাকিয়ে আছি দূর আকাশের পানে। হঠাৎ আদ্র ভাই বলে উঠল, লং ড্রাইভে যাবি এখন? হ্যাঁ, রাতের শহর ঘুরে আসবো দুজনে মিলে। দেরি কিসের, চল। দুজনে বেরিয়ে পড়লাম। আদ্র ভাই গাড়ি ড্রাইভ করছে আর আমি পাশের সিটে বসে আছি। রাতের নিস্তব্ধ শহর, নেই কোনো যানজট কোলাহল। অনেকক্ষণ পর দুই একটা গাড়ি দেখা যাচ্ছে। রাতের শহর যেন সত্যি অন্যরকম। আদ্র ভাই গাড়ি এনে থামালো একটা নদীর পাশে। নদীর পাশে সমস্ত বড় মাঠ। এই জায়গাটা শহর থেকে অনেকটা দূরে। গাড়ি থেকে নামতে মনটা প্রশান্তিতে ভরে গেল। শহরের কোলাহল ছেড়ে এই নিস্তব্ধ যেন বড্ড সুন্দর লাগছে। নদীর পানিতে চাঁদের প্রতিফলিত দেখা যাচ্ছে। ধপ করে ঘাসের উপর বসে পড়লাম। আমি বরাবরই প্রকৃতি বিলাস করতে পছন্দ করি। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যেন একটা অন্যরকম সুখ আছে। মাঝে মাঝে ইচ্ছে করে যান্ত্রিক এই জীবন ছেড়ে ছুঁড়ে দূরে পাহাড়ে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠলাম, আদ্র ভাই, দেখো চাঁদটা কত মোহনীয় লাগছে না? দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। রৌদ্রময়ী মোহের কাছে চাঁদ কিছুই না। আদ্র ভাইয়ের কথা শুনতে না পেয়ে জিজ্ঞেস করলাম, কিছু বললে না তো? আদ্র ভাইয়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে স্থাপন করলাম চাঁদের দিকে। চাঁদের মোহনীয় আলো আলোকিত হয়ে আছে চারপাশ। চারপাশে চোখ ঘুরিয়ে তাকাতেই চোখ পড়ল আদ্র ভাইয়ের ওপর। তিনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে ধ্যানে বসেছেন। ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলাম, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি। কি দেখছেন? উস্কো খুস্কো এলোমেলো চুল, একদম পেতনির মতো লাগছে তোকে। যে কেউ দেখলে হার্ট অ্যাটাক করতে পারে। আমার হার্ট স্ট্রং বলে এখানে বেঁচে আছি। আদ্র ভাই, চিল্লিয়ে উঠলাম। আমার পেতনি বলল উনি? রাগের নাকে পাটা ফুলে উঠল। আদ্র ভাই নাক টিপে দিয়ে বলল, রাগলে তোকে একদম পাকা টমেটোর মতো লাগে, ইচ্ছে করে গালগুলো টেনে দিই। আদ্র ভাই গাল টেনে দিয়ে দৌড়ে আমি ছুটলাম পিছু পিছু। আদ্র ভাই এত জোরে দৌড়াচ্ছে তার নাগাল পাচ্ছি না। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছি, তার দৌড়াতে পারছি না। ধপ করে ঘাসের উপর বসে পড়লাম। আমাকে বসতে দেখে আদ্র ভাইও এসে পাশে বসে পড়ল। উনি বসতেই তার গাল টেনে দিয়ে বলল, হিসাব বরাবর। আদ্রবাই হেসে দিল। চাঁদের আলোয় তার হাসিটা যেন বড্ড সুন্দর লাগছে। এতদিন খেয়াল করিনি মানুষটা হাসলে তাকে এতটা সুন্দর লাগে। চোখ ফিরিয়ে নিলাম তার থেকে। আরো কিছুক্ষণ সময় কাটিয়ে দুজনে বাড়ি ফিরে এলাম।